ফর্সা মানেই সুন্দর, আর কালো হয়ে জন্মেছেন মানেই অসুন্দর, খারাপ। কালো মেয়ের বিয়ে হবে না ভেবে আমাদের দেশের বাবা মায়ের আজও সে কি চিন্তা। শুধু আমাদের কথাই বলি বা কেন, এই গায়ের রঙের অজুহাত দিয়ে মাত্র কয়েকশো বছর আগেও ইউরোপ আমেরিকাতে হালাল করা হয়েছিল আফ্রিকার কালো মানুষদের দাসত্ব। বিশ্বাস করতে কষ্ট হলেও এটা সত্যি যে গায়ের রঙের ভিত্তিতে এই আমেরিকাতে 60-এর দশক পর্যন্ত, সাউথ আফ্রিকাতে 90-এর দশক পর্যন্ত কালোদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে রাখা হয়েছিল। কাগজে কলমে সমানাধিকার পেলেও এখনও তারা লড়াই করে চলেছেন এই বর্ণ বৈষম্যের বিরুদ্ধে। কিন্তু কেন মানুষের মধ্যে এত রকমের গায়ের রং দেখা যায়? গায়ের রঙের এই সাদা কালো বলতে আসলে কি বোঝায়? এর ভিত্তিতে বিভিন্ন ধরনের বৈষম্যের বা সামাজিক নিপীড়নের কি আসলেই কোনো ভিত্তি আছে? চলুন তিঙ্কের বন্ধু বিজ্ঞানী ডক্টর কৌস্তব অধিকারীর কাছ থেকে আজ জেনে নেওয়া যাক আমাদের প্রজাতির মধ্যে এত রকমের গায়ের রঙের বিবর্তনের কাহিনী। আজকের আলোচনা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, আমাদের ভিডিও প্রকাশের সাথে সাথে নোটিফিকেশন পেতে নিচের সাবস্ক্রাইব বাটনে এবং বেল আইকনটিতে ক্লিক করুন। মানুষের গায়ের রঙের এত বৈচিত্র্যের পিছনে লুকিয়ে আছে আফ্রিকা মহাদেশে আমাদের প্রজাতির বিবর্তন এবং সূর্যের সাথে মানুষের নিবিড় শারীরবৃত্তীয় সম্পর্ক, আর সেই সাথে পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন পরিবেশে জলবায়ুতে আমাদের ছড়িয়ে পড়ার গল্প। আমরা জানি বিবর্তনের ধারায় আমাদের সবচেয়ে কাছের আত্মীয় হলো শিম্পাঞ্জি। মনে করা হয় প্রায় 12 লাখ বছর আগে মানুষের পূর্বসূরীরা যখন আফ্রিকার জঙ্গলে বাস করত, তাদেরও ছিল শিম্পাঞ্জির মতোই কালো লোমে ঢাকা সাদা চামড়া। যখন তারা বিবর্তনের প্রক্রিয়ায় দ্বিপদী হয়ে আফ্রিকার খোলা তৃণভূমিতে বিচরণ করতে শুরু করে, তাদের শরীরও পুড়তে শুরু করে প্রখর রোদে। লোমশ শরীরে তো আর সহজে ঘাম শুকায় না, তাই শরীরকে বেশি গরম হয়ে যাওয়া থেকে রক্ষা করতে প্রাকৃতিক নির্বাচনের ধারায় ধীরে ধীরে তাদের লোম বিলুপ্ত হয়ে যায়। কিন্তু ওদিকে আবার বিষুব অঞ্চলের চড়া সূর্যালোকের অতি বেগুনি রশ্মির মধ্যে যে ইউভিবি রশ্মি আছে তা চামড়ার ডিএনএকে ভঙ্গুর করে তোলে, যা থেকে ক্যান্সারও হতে পারে। আর ইউভিবি রশ্মি আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান ভিটামিন B9 বা ফোলেটকে নষ্ট করে। গর্ভস্থ শিশুর ঠিকমতো বেড়ে ওঠার জন্য এই ফোলেট অপরিহার্য। এই ইউভিবি রশ্মি থেকে অরক্ষিত সাদা চামড়ার নিরাপত্তা দিতে পারে মেলানিন, যে রঞ্জক পদার্থটা আমাদের দেহে স্বাভাবিকভাবেই তৈরি হয়। এদের মধ্যে গাঢ় রঙের মেলানিন তৈরি করে কালো চামড়া, যেটা সূর্যের আলোর সাথে ইউভিবি রশ্মিও শুষে নিয়ে এক ধরনের প্রাকৃতিক ছাতার মতো কাজ করে আমাদের দেহে। তাই ধীরে ধীরে প্রাকৃতিক নির্বাচনের প্রক্রিয়ায় আমাদের পূর্বপুরুষদের মধ্যে কালো চামড়ার উদ্ভব ঘটে। এরপর 70 থেকে 50 হাজার বছর আগে তারা আফ্রিকা থেকে বেরিয়ে আসতে শুরু করে। এদের মধ্যে যারা মধ্যপ্রাচ্য, ভারত, দক্ষিণ পূর্ব এশিয়া হয়ে অস্ট্রেলিয়া পর্যন্ত পৌঁছে গিয়েছিল, তাদের উত্তরসূরিদের এখনও দেখা যায় ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের নেগ্রিটো, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়ার আদিবাসীদের মধ্যে। তারপর 60 থেকে 50 হাজার বছর আগে মধ্যপ্রাচ্যে যারা বাস করতে শুরু করেছিল, তাদের একাংশ উত্তর দিকে ইউরোপ ও এশিয়ায় ছড়িয়ে পড়তে আরম্ভ করে। অর্থাৎ কালো বা বাদামি রঙের মানুষেরাই ছিল ইউরোপের প্রথম অধিবাসী। তবে তখন সেখানে দেখা গেল একেবারে উল্টো আরেক সমস্যা। বিষুবরেখা থেকে আপনি যত দূরে যাবেন ততই সূর্যের তেজ কমতে থাকে। ফলে উত্তরের দুর্বল সূর্যালোক থেকে আমাদের ঘন কালো রঙের চামড়ার পক্ষে পর্যাপ্ত ভিটামিন ডি তৈরি করা আর সম্ভব হচ্ছিল না। ভিটামিন ডি এর অভাবে তাদের হাড়ের স্বাভাবিক বৃদ্ধি বন্ধ হয়ে আসতে শুরু করলো। তাই 30 হাজার বছর আগে মানুষ যতই উত্তরে বসতি স্থাপন শুরু করে, ততই তাদের চামড়ায় মেলানিনের পরিমাণও কমতে থাকে। দেখা গেল যাদের চামড়ায় গাঢ় মেলানিনের পরিমাণ কম, তারাই বেশি ভিটামিন ডি তৈরি করতে পারছে। প্রাকৃতিক নির্বাচনের প্রক্রিয়ায় তারাই নির্বাচিত হতে শুরু করলো বেশি করে, এবং পরবর্তী প্রজন্মে বিস্তার ঘটতে থাকলো তাদেরই জিনের। এভাবেই উত্তর গোলার্ধে টিকে থাকার দায়েই আবার শুরু হলো ফর্সা চামড়ার বিবর্তন। আধুনিক বংশগতীয় গবেষণায় দেখা যাচ্ছে যে 30 থেকে 10 হাজার বছর পর্যন্ত ক্রমান্বয়ে ঘটেছে এই বিবর্তন।
আবার এই বিবর্তনের আগেই যেহেতু মানুষ ইউরোপ ও পূর্ব এশিয়ায় ভাগ হয়ে আলাদাভাবে বসবাস শুরু করেছিল, তাই এদের মধ্যে ফর্সা চামড়ার বিবর্তনও হয়েছিল আলাদা আলাদাভাবেই। ইউরোপের বিভিন্ন দেশ এবং চীন, জাপানের মতো পূর্ব এশিয়ার দেশগুলোতে সাদা চামড়ার বিবর্তনের বংশগতীয় পরিবর্তন ঘটেছে সম্পূর্ণ ভিন্নভাবে। ডক্টর কৌস্তব অধিকারী ও তাঁর গবেষক বন্ধুরা সাম্প্রতিক একটা গবেষণাপত্রে এমন একটা জিন দেখিয়েছেন যা শুধুই পূর্ব এশিয়ার মানুষদের চামড়ার রং হালকা করায় ভূমিকা রাখে। এবার আসি আমাদের ভারতীয় উপমহাদেশীয়দের মধ্যে গায়ের রঙের বৈচিত্র্য প্রসঙ্গে। তিনকের ভিডিও আর্যরাই কি গড়েছিল প্রাচীন ভারতে, আমরা ভারত উপমহাদেশে বহু জাতির আগমন নিয়ে আলোচনা করেছিলাম। আদি ভারতীয়রা, যারা 70 থেকে 50,000 বছর আগে আফ্রিকা থেকে সেখানে বসতি করেছিলেন, তাদের গায়ের রং ঘন বাদামি বা কালোই ছিল। এরপরে তারা মিশেছেন উত্তর থেকে আসা স্টেপবাসী আর্যদের সাথে, যারা ছিলেন ইউরোপীয় সাদা চামড়ার অধিকারী। এরপরে ক্রমে ক্রমে মধ্যপ্রাচ্য এবং ইউরোপের বহু জাতির সাথেও মিশ খেয়েছি আমরা, যেখান থেকেই আমাদের মধ্যে গড়ে উঠেছে এত ধরনের, এত রকমের গায়ের রং। অর্থাৎ আমরা আক্ষরিকভাবেই বর্ণসংকর। আজকের আলোচনাটা শেষ করার আগে চলুন ডক্টর অধিকারীর কাছ থেকে জেনে নেই আপনাদের করা কয়েকটি প্রশ্নের উত্তর। বাবা মায়ের সাথে বাচ্চাদের গায়ের রঙের সম্পর্ক কী? গায়ের রঙের বংশগতি খুবই জটিল। এটা নির্ভর করে অনেকগুলো জিনের অনেক রকম ফেরের ওপর। কোনো সন্তান তার মা বাবার কাছ থেকে ঠিক কোন কোন জিনের কোন প্রকারভেদটা পাচ্ছে তার উপর নির্ভর করে সন্তানের গায়ের রং। এজন্যই দেখা যায় একই দম্পতির বিভিন্ন বাচ্চার গায়ের রং প্রায় নিজেদের মধ্যে তো বটেই, এমনকি বাবা মায়ের চেয়েও খানিকটা আলাদা হয়। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, গায়ের রঙের জিনের সাথে বুদ্ধিমত্তার কি কোনো সম্পর্ক আছে? না, নেই। এরকম কোনো জিনগত সম্পর্ক খুঁজে পাওয়া যায়নি। এই ধারণাগুলো মূলত এসেছে গত কয়েক শতাব্দীতে ইউরোপীয় ঔপনিবেশিক সময়ে। আফ্রিকা থেকে ধরে আনা কালো মানুষদের উপর চাপিয়ে দেওয়া দাসত্বকে বৈধতা দেওয়ার জন্য বিভিন্ন বর্ণবাদী মতবাদের জন্ম দেওয়া হয়েছে। অনেকে প্রশ্ন করেছেন, শুধু সাদাদের মধ্যে কেন উন্নত সভ্যতা দেখা যায়? তাহলে প্রশ্ন করতে হয়, আমরা কি শুধু গত কয়েকশো বছরের পৃথিবীতে এই উন্নত সভ্যতার বিচার করব? প্রাচীন মিশরীয়, ভারতীয়, চৈনিক সভ্যতা, আফ্রিকার কুশ, আমেরিকার মায়া, আজটেক বা ইনকা সভ্যতার কথা ভুলেই যাব? গত কয়েকশো বছরের পুঁজিবাদের উত্থান, বিশ্বজুড়ে ইউরোপীয়দের উপনিবেশ স্থাপন এবং শোষণের কারণেই গড়ে উঠেছে আজকের সাদাদের তথাকথিত এই উন্নত সব সভ্যতা। এরপরের আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, ফর্সা রঙের প্রতি আমাদের এত লালাঝরা অনুরক্তি কেন? সাদা চামড়ার প্রতি আমাদের এই অনুরাগ সম্ভবত এসেছে আর্থসামাজিক কারণে। ভারতে যখন ফর্সা আর্যরা এসে ধীরে ধীরে নিজেদের উঁচু শ্রেণীর ব্রাহ্মণ, ক্ষত্রিয় বলে ঘোষণা দিয়ে গেড়ে বসল, অন্যদিকে ভারতের তৎকালীন গাঢ় চামড়ার মানুষদের শূদ্র, চণ্ডাল এসব নিচু জাতের তকমা দেওয়া হলো, তখন থেকেই হয়তো আমাদের মনে এই যোগাযোগটা তৈরি হয়ে গেছে যে ফর্সা মানুষ মানেই উঁচু জাত, ভালো বংশের ইঙ্গিত। এই ধারণাটা হয়তো আরও পোক্ত হয়ে গেড়ে বসেছে ব্রিটিশ আমলে। চলুন বাংলার লোককবির গানের পংক্তি দিয়েই শেষ করি আজকের আলোচনা। নানান রঙের গাভীরে ভাই একই গায়ের দুধ, জগৎ ভর্মিয়া দেখি একই মায়ের পুত। আমরা সবাই একই প্রজাতির অন্তর্ভুক্ত। আমাদের মধ্যে গায়ের রঙের এই বাহ্যিক পার্থক্য ঘটেছে একান্তই জীবতাত্ত্বিক কারণে। হয়তো একদিন আমরা সেটা বুঝতে পারবো এবং মানুষ হিসেবে বেরিয়েও আসবো এসব বৈষম্য, বিভাজন ছেড়ে।